ভেনেজুয়েলায় অভিযানের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গুস্তাভো পেট্রোকে অসুস্থ ব্যক্তি অভিহিত করে তিনি যুক্তরাষ্ট্রে কোকেন বিক্রি করেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো যে মাদুরোকে অপহরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও সাম্রাজ্যবাদী চেহারায় ফিরেছে এমনটি মনে করছেন বিশ্লেষকেরা। আপনার মতামত কি? আমি দুঃখিত, আমাকে আবার একটু রিপিট করবেন কোশ্চেনটা, আমার মনে জি, হয় আপনাকে ইন্টারনেট। শুরুতেই তো স্বাগত জানাতে চাই। আর যেটি জানতে চাই যে বিশ্লেষকরা যেটি বলছেন যে মাদুরোকে অপহরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও সাম্রাজ্যবাদী চেহারায় ফিরেছে, আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, হ্যাঁ, এটি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, কারণ বিশেষ করে মাদুরোকে বিশেষ আপনার গ্রেফতার করা বা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসে তার বিচার কার্য শুরু করা আজকে শুরু হবে, সেটি কিন্তু আন্তর্জাতিক আইন বলেন আমরা যদি দেখি, সেটি হলো যে ইভেন জাতিসংঘের সনদের 2-4 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আহ উম, সেটি কিন্তু করতে পারে না কোনো স্বাধীন দেশের উপর বা সার্বভৌম অঞ্চলে অনুমতি ছাড়া কিন্তু এরকম হামলা হতে পারে না। So, সেই বিষয় নিয়ে কিন্তু ডিবেট রয়েছে। তবে যথার্থই একটি বিষয় বলা যায়, যেটি হলো যে বিংশ শতাব্দীর গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র আহ, যে তাদের যে সকল লাইক ব্যানানা রিপাবলিক বা ইরা অফ ল্যাটিন আমেরিকার হিস্ট্রি, সেটি কিন্তু আবার কামব্যাক করছে। কারণ আপনি যদি দেখেন, সেটি হলো যে 1847 সালে মার্কিন সেনারা কিন্তু আহ, 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 এই মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি দখল করে নেয়, এবং পরবর্তী সময়ে কিন্তু মেক্সিকো প্রায় 50% উপরে কিন্তু ল্যান্ড এরিয়া কিন্তু তারা দখল করে নেয়, যেটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল বা শহর হিসাবে বিবেচিত। এবং পরবর্তী সময়ে আপনি যদি দেখেন যে 1898 থেকে 1902 সালেও কিন্তু কিউবা দখল করে, এবং পরবর্তীতে মার্কিন সেনারা 1906 থেকে 1909 সাল পর্যন্ত কিন্তু এবং আবার 1917 থেকে 1922 সাল পর্যন্ত কিন্তু এই কিউবা উপদ্বীপ কিন্তু দখল করে নিয়েছিল। এবং 1964 সালেও যদি আপনি দেখেন, আম, সেই জায়গায় কিন্তু আপনার বামপন্থী প্রেসিডেন্ট জিয়াও গুলারতানকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এবং সব তারপরে যদি দেখেন, যেটি হলো যে পানামা দখল বা কলম্বিয়া থেকে পানামাকে আলাদা করার, এই ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আহ, আগের যে ঐতিহাসিক যে ইন্টারফেয়ার, বিশেষ করে পলিটিক্যাল রিজিমের উপরে বা সরকারের উপরে, সেটি কিন্তু মাদুরোর কে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং তার বিচার প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে কিন্তু সেটি হচ্ছে। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে আহ, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, যেটি নভেম্বর 2025 সালে প্রকাশিত হয়, কিন্তু সেই জায়গায় স্পষ্ট করে কিন্তু বলা রয়েছে, এবং আপনার এটি এটি স্পষ্ট রয়েছে, যেটি হলো যে ইউএস উইল অ্যাসার্ট এন্ড এনফোর্স এ ট্রাম্প কোলোরারি টু দ্য মনরো ডক্ট্রিন। সো মনরো ডক্ট্রিন অনুযায়ী বিশেষ করে ল্যাটিন আমেরিকার স্টেবিলিটি বা ডেমোক্রাইজেশন, আপনি যদি বলেন যেটি হলো যে এন্ট্রি ড্রাগ ওয়ার, এই নামে কিন্তু তারা কিন্তু তাদের যে পূর্বের যে বিশেষ করে সকল কেউ কেউ এটিকে সাম্রাজ্যবাদিতা বলছে, সেই জায়গায় কিন্তু আবার আমেরিকা ব্যাক করছে। কারণ আমি আমি মনে করি যেটা হলো যে এটি বিশ্বের অন্যান্য জায়গায় ছড়াতে পারে, বাট এর মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে বিশেষ করে হার্ড পাওয়ার অ্যাপ্লাই এর শুরুটা কিন্তু ল্যাটিন আমেরিকা দিয়ে হচ্ছে, এবং অন্য ল্যাটিন আমেরিকার দেশও কিন্তু এই এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে মনরো ডক্ট্রিন, সেটি কিন্তু অ্যাপ্লাই হতে পারে খুব তাড়াতাড়ি। সেটি দেখা যাচ্ছে বোধহয় মনরো ডক্ট্রিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে, যে ভেনেজুয়েলায় অভিযানের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে কিন্তু ইতিমধ্যেই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি আমরা বা যেটি জেনেছি, সেটি হলো যে কলম্বিয়া উড বি দ্য নেক্সট ওয়ান। সো এবং পরবর্তীতে কিউবার যে অবস্থান, কারণ আপনি একটি বিষয় এই জায়গায় দেখতে পাবেন, সবগুলো দেশেই কিন্তু তাদের ডেমোক্রেসি হিউম্যান রাইটস ইস্যুজ এর ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের সংকট রয়েছে। অন্যদিকে এই দেশগুলো কিন্তু আপনি যদি দেখেন যে সকল সমাজতান্ত্রিক বা আপনি যদি বলেন যেটি হলো যে ওয়ান পার্টি সিস্টেম কিন্তু এক্সিস্ট রয়েছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু বড় ধরনের এক্সকিউজ রয়েছে বিশেষ করে এই দেশগুলোর উপরে হামলা করা। যদিও শুরু
ডেমোক্রেসি বা হিউম্যান রাইটস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ফোকাস নয়। এর এর পেছনে কিন্তু আপনি যদি দেখেন, যেটি হলো যে ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা যদি দেখি, যেটি হলো বিশাল আকারের ন্যাচারাল, বিশেষ করে প্রুভেন ওয়াইল্ড রিজার্ভের বিষয়টি কিন্তু রয়েছে। কারণ আমরা যেটি জানি, যেটি হলো যে ভেনেজুয়েলায় পৃথিবীর মোট তেলের এক পঞ্চমাংশ অর্থাৎ 18.17% কিন্তু তেল মজুদ রয়েছে, এবং দ্বিতীয় অবস্থানে কিন্তু সৌদি আরাবিয়ান রয়েছে, যা যা কিন্তু তাদের চেয়ে কিন্তু অনেক বেশি কিন্তু আপনার তেলের মজুদ রয়েছে কিন্তু ভেনেজুয়েলায়। সো ভেনেজুয়েলায় এখন মার্কিন কোম্পানি সেভরন কিন্তু কাজ করতেছে, তারা এক পঞ্চমাংশ তেলের উৎপাদন এবং সেটি বিপণনের সাথে জড়িত। বাট আপনি যদি দেখেন, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ডেফিনেটলি তাদের আরো বহুজাতিক তেল কোম্পানিগুলোকে পাঠাবে, এবং সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো লাভ রয়েছে। বিশেষ করে এটি স্পষ্টত যে দেখেন, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েল ইম্পোর্টের ক্ষেত্রে কানাডা কিন্তু সবচেয়ে লার্জেস্ট সোর্স। 60% যে অয়েল কানাডা থেকে তারা আমদানি করে থাকে। তার পরবর্তীতে জি। আপনি যদি দেখেন যে মেক্সিকো 7%, সৌদি আরবিয়া 5%, জনাব ইরাক ফরিদ হোসেন, 4%। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। যুক্তরাষ্ট্রের মতো অন্য যে শক্তিশালী দেশগুলো রয়েছে, তারা যদি এরকম দুর্বল রাষ্ট্রের উপর আগ্রাসন চালাতে থাকে, তাহলে আসলে অবস্থা কি হতে পারে? আমার আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশেষ করে এইরকম, আপনি যদি বলেন যে হার্ড পাওয়ার বেস ফরেন পলিসি অন্য কোনো রাষ্ট্র নিতে প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমরা অন্য রাষ্ট্র বলতে আমরা যদি গ্রেট পাওয়ারের কথা বলি, যেটা হলো যে আহ, আহ, রাশিয়া ইজ নট রেডি, আর রাশিয়ার সেই পজিশন নয়, কারণ রাশিয়া একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে অলরেডি রয়েছে। অন্যদিকে আপনি যদি বলেন, যেটি হলো যে চীনের ডেফিনেটলি ইভেন ভেনিজুয়েলাতে তাদের হিউজ ইন্টারেস্ট রয়েছে, কারণ ভেনিজুয়েলা তেলে তারা কিন্তু প্রধান ক্রেতা। আপনার 50% ভেনিজুয়েলার অয়েল কিন্তু তারা ইম্পোর্ট করে থাকে। ইভেন ইন্ডিয়াও কিন্তু সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার অফ ভেনিজুয়েলার অয়েল। সো এই জায়গায় ইন্ডিয়ার মতো দেশের কিন্তু এই গ্লোবাল ইনফ্লুয়েন্স বা ইন্টারন্যাশনাল ওয়ার বা রিজনাল ওয়ারে আপনি যদি বলেন যে পার্টিসিপেট করার মতো বা তাদের ক্যাপাসিটি নেই, একমাত্র রাশিয়া এবং চায়না রয়েছে। বাট চায়না আপনি যদি দেখেন, যেটি হলো তাদের ইকোনমি ফার্স্ট পলিসি, আমার মনে হয় না যেটি হলো যে চায়না সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ বা কোনো সামরিক সম্পৃক্ততা, সেটি ভেনিজুয়েলা বলেন বা পৃথিবীর অন্য জায়গায় কিন্তু সেটি করার জন্য চায়না এখনো পর্যন্ত তৈরি না, বা চায়না এখনো পর্যন্ত চাচ্ছে না। সো অন্যদিকে রাশিয়ার কথা আমি ইতিমধ্যে বলেছি, যেটি হলো যে রাশিয়া জি, তার বুঝতে পেরেছি। নিজের ডক্টর সমস্যায়। ফরিদ হোসেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের